অনলাইন মানি তো বাটফারি। আপনি কোরআনের হাফেজ? জি, আমি কোরআন হাফেজ। মাশাআল্লাহ। আমি গাট্টিকুটটা বাইন্দে আমি কিন্তু ভাইয়া চলে গেছি যে আমার একটা ছেলে আছে, সে যদি আমাকে জিজ্ঞেস করে তুমি অকর্মা একটা বাবা কি করেছিল আমার জন্য, আমি কি জবাব দিব? ইউটিউব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। ইউটিউবে নাই এমন কিছু আমি দেখি নাই। আমি ইংলিশে তো এক্সপার্ট না, বাট আমার সাহস ছিল অপরিসীম। আমি বেসিক শিখতাম। আমি ভাইয়া আমি বলছিলাম আপনাকে, আমি যদি হাফিজি পড়ছি তো আমি তো ইংলিশ জানতামই না। এমন আছে আমার 15 লাখ টাকাও মাসে আসে। দেখা যাক কে রয়েছে আজকে আমাদের সঙ্গে। নামটা একটু বলেন প্রথমে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, আমি কুমিল্লা থেকে আসছি। ফারুক ভাই, এখন বয়স কত হতে পারে আনুমানিক? আমার বয়স হচ্ছে 27 বছর। বাংলাদেশের অনেক মানুষের কাছে এই গল্পটা হয়তো তাদের জীবন পরিবর্তনে অনেক বড় একটা ভূমিকা রাখবে। বিশেষ করে ইয়াং টিনেজার যারা আছেন, যাদেরকে আমরা বলছি জেনারেশন জি বা জেন জি, তারা একটু গল্পটা শুনবেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের পরিবর্তন যেভাবে আপনাদের হাত দিয়ে হচ্ছে, তাতে এই গল্পটা কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে আপনাদের ব্যক্তি জীবনে জীবন পরিবর্তনের জন্য। ফারুক ভাই, শুরু করেন। জি। আমি পরিবারের একজন ছোট্ট ছেলে, একেবারে সবার ছোট। আমার ভাই হচ্ছে 4 জন, বোন 3 জন। শুরু থেকে আমার বাবা চেয়েছিল আমি একজন হাফেজ এবং মাওলানা হব, মাদ্রাসা লাইন আমাকে পড়ানোর। তারপর হাফিজিতে আমাকে ভর্তি করানো হয়েছিল। 20 পার আমি যখন হাফিজি কমপ্লিট করেছি, ফ্যামিলি থেকে বলা হচ্ছিল আমার বাবা খুবই অসুস্থ। আমার বাবা একজন মাদ্রাসার টিচার ছিলেন, মাওলানা, সবাই ওনাকে অনেক সম্মান করে। বয়স মাত্র তখন আমার 9 বছর। বড় হুজুর আমাকে ডেকে এনে বলে তোমার বাবা খুবই অসুস্থ, যে তোমাকে এখন বাড়িতে যেতে হবে। আমি যখন বাড়িতে যাচ্ছিলাম তখন শুনছি যে খুবই প্রকট আওয়াজের কান্নায় ভেসে আসছে আমার বাড়ি। পরে শুনতে পেলাম আমার বাবা পৃথিবী থেকে নেই। এবং মানুষ আমাকে যখন দেখছে জড়িয়ে ধরে ধরে বলছে তোমার কি হবে, তুমি তো সবার ছোট, সবাই তো লাইন হয়ে গিয়েছে ভাই বোনের, তোমার জানি কি হবে। আমার বড় ভাই নুরুন নবী, উনি ফেরেশতার মতো এসে উনি বলেছিল যে তোর পড়াশোনার দায়িত্ব কিন্তু আমি নিব। উনি কিন্তু আমাকে হাফিজিটা কমপ্লিট করিয়ে আমাকে শেষ করিয়েছে, এবং তখন কিন্তু বয়স আমার 12-13 এরকম হবে। তার মানে আপনি কোরআনের হাফেজ? জি, আমি কোরআন হাফেজ। মাশাআল্লাহ। তারপর আমাকে একটা আলিয়া মাদ্রাসায় ডিরেক্টলি 7 ভর্তি করানো হয়েছিল। তখন আমি ইংলিশ, বাংলা বা এগুলো কিছুই জানতাম না। আমি নুরানি মাত্র 3য় জামাত পর্যন্ত পড়েছিলাম। আরবিটা খুব ভালো জানি, সেখানে আপনার বাংলা ইংলিশ কিছুটা পড়ানো হয়। তারপর যখন সায়েন্সের বিষয়গুলো আসতো, ইংলিশ অঙ্কগুলো আসতো, আমি কিন্তু ওইগুলোতে ফেল করতাম। তো আমি এই জায়গাটাকে ইমপ্রুভ করেছি এবং সারাদিন এটা নিয়ে পড়েছিলাম। আমি প্রাইভেট পড়েছি। আস্তে আস্তে যখন আমি 7, 8, 9, 10 শেষ করছি, তারপর থেকে আমার জীবনের মোড়টা কিন্তু চেঞ্জ হচ্ছে। কেন? ওই যে নুরুন নবী ভাই, ওনার তো ভালো একটা অবস্থায় ছিল। এখন উনি বলতেছে আমার তো একটা পরিবার হয়েছে, এখন আমার সংসার হয়েছে, তো তুমি দেখো প্রাইভেট পড়িয়ে কোনোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করা যায় কিনা। তখন আমি চিন্তা করলাম, মাত্র আমি দাখিল শেষ করেছি, সেখানে আমি 4.94 সায়েন্স থেকে পড়েছিলাম। লজিং থেকে থেকে যে ফ্যাটে ভাতে যাকে বলা হয়, যে আমার ছেলে মেয়েকে তুমি পড়াও, তারপর হচ্ছে তুমি এখান থেকে তুমি তোমার পড়াশোনা ছেড়ে যাও। তা আমি সেই জায়গা থেকে সেভাবেই কিন্তু কন্টিনিউ পড়াশোনা করেছিলাম। তো বাড়িতে যেভাবে আমরা বাবা মার কাছে আবদার করি আমি নাস্তা খাবো, এটা খাবো, লজিং ওইভাবে আবদার করার সুযোগ ছিল না। আস্তে আস্তে যখন আমি ইন্টার লেভেল শেষ করি, সেটাও কিন্তু আমি সায়েন্স থেকে পড়েছিলাম। ভাই বললো যে টাকা ইনকাম করা তো এত সোজা না, নিজে কিছু একটা এখন করো, প্রাইভেট পড়াও, তুমি এখন মোটামুটি বড় হয়েছো, তোমাকে তো আমি অনেক কিছু করলাম, বাবা নাই, তুমি তো জানো আমার একটা বড় পরিবার হয়েছে। ভাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, কিন্তু ওই সময় কিন্তু ভাইয়ের পরিস্থিতি ভালো ছিল না। আমি চিন্তা করলাম যে আমার দ্বারা হয়তো কোনো প্রাইভেট ভার্সিটি, পাবলিক ভার্সিটি অথবা কোনো ভালো জায়গায় যাওয়া পসিবল না। তাহলে আমাকে কি করতে হবে? তা আমি তখন একটা কোম্পানিতে সেলস অফিসার হিসাবে যুক্ত হয়েছিলাম, সেটা হচ্ছে সেজান গ্রুপ। তো সেলস অফিসার হিসাবে আমি যখন সেখানে যাইতাম, বিভিন্ন দোকানে দোকানে অর্ডার কাটতে হইতো। ওই তো ভ্যান নিয়ে বা একটা ব্রিফকেস সাথে থাকে, ব্রিফকেস নিয়ে হ্যাঁ, ব্রিফকেস নিয়ে যে ইয়া করতে হতো, একটা ক্যাটালগ দিত। সো বিষয়টা হচ্ছে আমাকে 6 থেকে 7,000 টাকার স্যালারি দিত, বাট আমাকে কষ্ট করতে হতো প্রায় 50,000 টাকা। আমি এখান থেকে পুরো তার থানায় আমি সেখানে আমাকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে আমাকে এরিয়ে দিয়েছিল, পুরো থানা আমাকে ঘুরে ঘুরে অর্ডার দিত। একটা মজার বিষয় হচ্ছে, একটা দোকানদার একদিন আমাকে বলছিল যে তুই কি এখান থেকে যাবি নাকি মাইর খাবি? তা আমি বললাম ভাই কোম্পানি তো আমাকে প্রেশার দিচ্ছে, আমাকে আমার টার্গেট পূরণ করতে হবে। পৃথিবীর সবচেয়ে কষ্টময় চাকরি আমি মনে করি যে সেলস ম্যানদের, এবং যারা এভাবে হেঁটে হেঁটে অর্ডার করে। তারপর আমি চলে গেলাম আপনার ওয়ালটন কোম্পানিতে। আমার একটা বন্ধু নাম শরীফ, তার সুবাদে আমি কিন্তু ওয়ালটন কোম্পানিতে জয়েন হই। আমাকে কুমিল্লার চান্দিনা দিয়েছিল, আমাকে একটা বাইক দেওয়া হয়েছিল। বাইকটা আমি নিজে কিনেছিলাম
কিস্তিতে, ওই কিস্তিতে বাইকটা কিনে তারপর আমি সেখান থেকে আপনার সেখানেও অর্ডার, বিভিন্ন শোরুমে, ওয়ালটনের শোরুমে গিয়ে অর্ডার এবং হচ্ছে টাকা কালেকশন করা, এই বিষয়গুলো। তো আস্তে আস্তে যখন আমার মধ্যে গাফিলতি চলে আসছে, তখন আমাকে ট্রান্সফার করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে। এখানে একটা ফল্ট হয়েছিল যে মার্কেটের দায়িত্বটা দেওয়া হয়েছিল, পরে আমরা যে টাকাটা উঠাতাম, যে আমি আপনার কাছে 1 লাখ টাকা মাল দিয়েছি, উনি 50,000 টাকা দেয়, বাকিটা উনি মাসে মাসে আমাকে পেমেন্ট করতো। ওই টাকাটা দিয়ে দেখা যায় মাঝে মাঝে আমরা কিন্তু ভেঙে ফেলতাম, মানে আমি ভেঙে ফেলতাম আর কি। আমি সেখানে এটা সুযোগ পাইছি, কোম্পানি আমাকে সুযোগ দিছে, ওই টাকাটা আমি ভাঙছি। যখন আমি 2 বছর দেখলাম, এই ভাঙতে ভাঙতে দেখি যে আমার 4 থেকে 5 লাখ টাকা আমার কাছে কোম্পানি পাবে। আমি অবাক হলাম যে এই টাকাটা কোথায় গেল। ওই যে আনতে আনতে একদিন হয়তো আমি 10,000 টাকা কালেকশন করে আনছি, ওনাকে 5,000 টাকা দিছি, বাকিটা 5,000 টাকা রেখে গেছে বা থেকে গেছে। তো এটা দিয়ে খরচ করতাম, এভাবে করতাম। আমি ধরে এটা বেতন থেকে আমি কেটে দিয়ে দিব আস্তে আস্তে, কিন্তু একটা সময় এটা 5 থেকে 6 লাখ টাকা হয়ে গেছে। অনেক টাকা। এর মধ্যে করোনা চলে আসছে 2020 সালে। যখন করোনা আসছিল, তো তখন আমাদের টোটাল আপনার চাকরি মাকরি সবকিছু বন্ধ। এর মধ্যে আরো একটা প্রেশার ফ্যামিলি থেকে যেটা দেওয়া হয়েছিল, যে মা একা, যেহেতু বাবা নেই, তো তুমি সেখান থেকে বিয়েটা করে নাও। তো 2020 সালে করোনাতে আবার আমাকে বিয়েটা করা দিয়েছিল। তো আপনি তো বোঝেনই, করোনাতে চাকরি বন্ধ, তখন আমাদের ডিউটি বন্ধ, বেতনও বন্ধ, কিছু টাকা সঞ্চয় ছিল। তো সেই জায়গা থেকে বিয়ে শাদী করে ভাইরা কিছু হেল্প করেছিল, বড় ভাই একজন থাকে ওমানে, উনি হেল্প করেছে, আরো ভাইরা মিলে হেল্প করার কারণে আমি সেখান থেকে বিয়েটা কমপ্লিট করি। এতদিন আমি ওয়ালটনে হয়তো আমি 20,000 টাকা আমি সব মিলে স্যালারি কমিশন সহ উঠাতাম। এখন যেহেতু আমার একজন সঙ্গী হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমাকে আরো বেশি ইনকাম করতে হবে, সেই চাহিদাটা আমার বাড়ছে। তারপর 1 থেকে 1.5 বছরের মধ্যে আমার একটা বাবু হয়। তো সেখানে আরো প্রেশার। কিভাবে প্রেশার আমি আপনাকে বলি, যে যখন আমি ওই ওয়ালটনে আমাকে বিষয়টা জানে যে আমি 5 থেকে 6 লাখ টাকা মার্কেটের খরচ করে ফেলেছি, তখন ওয়ালটন আমাকে অনেক বেশি প্রেশার দেয়, আমার স্যালারি আটকে দিয়েছিল। তখন আমার একটা বাবু হয়েছিল ফুটফুটে, আমার একটা ছেলে বাবু হয়েছিল। তার প্রতি সপ্তাহে আপনার দুধের যে ফিটারের টাকা, সেটাও কিন্তু আমি তাকে অ্যারেঞ্জ করে দিতে পারি নাই। কারণ ওয়ালটন বলেছিল, তুমি যদি এত টাকা ভেঙে থাকো, তাহলে তোমার স্যালারি থেকে এটা কাটা হবে। তো ওয়ালটনের কোনো দোষ ছিল না, পারফেক্টলি এটা আমার দোষ। আমাকে যাই বলেন, হয়তো আল্লাহর একটা পরীক্ষা ছিল, এখান থেকে আমাকে হয়তো ফ্রিল্যান্সিং এ মুভ করানোর জন্য একটা হয়তো পরীক্ষা, অথবা আমার শয়তানি একটা পড়াশোনা আমি পড়েছিলাম। তো আমি সেই জায়গা থেকে আপনার অনেক টাকার জন্য ভেঙেছি, আমাকে স্যালারি দিচ্ছে না। স্যার বারবার বলতেছে যে স্যালারি দিলেও হবে না, তোমাকে হয় জায়গা বেচতে হবে, না হলে তোমাকে কোনো কিছু করে তোমার কিস্তি মিস্তি উঠাইও তুমি টাকাটা আমাকে পরিশোধ করতে হবে, অনেক প্রায় প্রতিদিন। এবং সেলসের একটা টার্গেট তো ছিলই, লোকেশন ট্র্যাক করা ছিল, কোথায় যাচ্ছ, এই তুমি এই দোকানে বা এই শোরুমে তুমি কেন আধা ঘন্টা যায় বসে আছো, ট্র্যাকিং করা যায়। ওখানে আমাদের একটা অ্যাপ দিয়েছিল ওয়ালটনে, আমরা কয়টায় বের হতাম, কয়টায় ঘরে ঢুকতাম, তারা সবকিছু জানতো। আমি দেখলাম যে আমার বাবুর সেখানে তাকে দুধের টাকা, তার হচ্ছে আপনার খরচের বিভিন্ন ডাক্তার দেখানো, সেটাও দেখানো পসিবল হয় না। এরপর আমি তাকে, আমার ওয়াইফকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি কয়েক মাসের জন্য। তো আমি সব দিক থেকে চিন্তা করে দেখলাম যে প্রেশারটা আসলে ঊর্ধ্বমুখী, এমন প্রেশার যে যেখানে হয়তো আমি বাস্ট হয়ে যাব, আমি সম্ভব না আমার পক্ষে এইভাবে থাকা। তা আমি কি করলাম, আমি গাট্টিগুটটা বাইন্দে আমি কিন্তু বাইরে চলে গেছি। আমি আমি ওয়ালটন আর থাকবো না। ওয়ালটনে তখন আমার কর্মস্থান হচ্ছে 3 বছর। আচ্ছা, 3 বছরের মাথায় যখন আমার কাছে সে 5 থেকে 6 লাখ টাকা পেত, আমি স্যার আমি ডিউটিতে আছি। তারপর আমি সবকিছু গোছাইয়া সুন্দর করে একটা জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ ভবেশ্বরে একটা এসে রুম দেখে আমি উঠে গেছি পুরো ফ্যামিলি নিয়ে। না ফ্যামিলি তো ওইখানে ছিল, মানে এক ধরনের পালাই যাওয়া। এখন এর মধ্যে আমি যেটা করেছিলাম, যে ওই যে বললাম আপনাকে কি করা যায়, তখন আমি ফেসবুকে স্ক্রল করতে করতে যে অনলাইনে ইনকাম কিভাবে করা যায়। কিন্তু এগুলো এরকম হলে তো কেস হয়ে যায়, আমরা যদি কোম্পানি থেকে যে কেস হয়ে যায়। আপনার নামে কোনো কেস হয়েছিল? না, কেস হচ্ছে আপনার প্রথমে দেখে তারা, মামলাটা হচ্ছে ওয়ালটন কখন করে, যখন হচ্ছে কোনো শোরুম সে 1-2 কোটি টাকা মেরে দেয়, প্রথম ওয়ালটনে ইনভেস্টিগেশনে পাঠায়, তাদের উকিল আছে, তারা আগে দেখে এটা উঠবে কিনা, কারণ তারা জানে যে মামলা করলে তাদের লস। তারা যদি বুঝে শুনে নিতে পারে, তাহলে হচ্ছে তারা টাকাটা পাবে। এখন আমার পক্ষে হচ্ছে, আমি তো ডিলারের আন্ডারে ছিলাম, কোম্পানির এমপ্লয়, বাট আমি তো কোনো একটা ডিলারের আন্ডারে, আমি টাকাটা ভাঙছি কার, ডিলারের ভাঙছি, কোম্পানির না।
টাকাটা পাবে ডিলারের কাছে। তো সেক্ষেত্রে সে অ্যাকশন নিলে ডিলারের নামে নিতে হবে। এখন ডিলার বলতেছে তোমার অফিসার ভাঙছে, আমি কেন দিব? তাহলে এখানে কোম্পানি কিন্তু প্যাসে পড়ে গেছে। তো সে জায়গা থেকে এবার স্যার আমাকে প্রেশার দিচ্ছে। তো স্যার বলতেছে তোমার জিম্মাদার আছে, তোমার ভাই এই সেই, তোমাকে এখন কিন্তু কি করতে হবে, আমি তাদের নামে মামলা দেবো, ভয় দেখাচ্ছে। আমি স্যার মামলা দিলে কি পাবেননি স্যার, স্যার আমাকে কিছু সময় দেন স্যার, আমি একটা কাজ শিখতেছি, একটা কোম্পানিতে জব করতেছি, ওইখানে ভালো স্যালারি স্যার, আমি প্রতি মাসে আপনাকে 10,000 টাকা দিই স্যার। কি বলো দিবা? হ্যাঁ, তখন দিয়েছে। তো আমি যখন ভেগে গেছিলাম সবকিছু মিলিয়ে, তখন আমার কাছে নাই টাকা, আমার কাছে কোনো ধরনের রাস্তা ছিল না ইনকাম করার। তো আমি যে গোপনে করেছিলাম সেটা হচ্ছে আমি ওয়ালটন থেকে আপনার কিস্তিতে একটা পিসি কিনেছিলাম। ওয়ালটনে আপনারা জানেন যে পিসি আছে, ল্যাপটপ আছে। তো আমি কিস্তিতে এটা নিয়েছিলাম, ফ্রিল্যান্সিং নিয়ে আমি আসলে দেখছিলাম এটা লাইফটা কি। আমি অনলাইনে বারবার সার্চ করছি যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে করা যায়। তখন আমি দেখি যে ক্লিক করে ইনকাম, তারপর হচ্ছে ওই ভিডিও দেখে ইনকাম। আমি কয়েকদিন করছি, কয়েকজনকে রেফার করছি, পরে এটা তো কোনো লাইফ না আসলে। আমি ক্লিক করলাম, তো আমি ক্লিক বন্ধ হলে তো তাহলে আমি ভাতে মরতে হবে। তো তাহলে আমাকে কি করতে হচ্ছে, তখন আমি বিভিন্ন গ্রুপে ফেসবুকে দেখলাম যে ফ্রিল্যান্সিং এই সেই শব্দটার সাথে পরিচিত না তখন, ডিজিটাল মার্কেটিং। তো চিন্তা করলাম ডিজিটাল মার্কেটিং কি ফ্রিল্যান্সিং নাকি? তো কে বলছে ভিডিও এডিটিংটা ফ্রিল্যান্সিং। তো আমি আসলে ভাই ফ্রিল্যান্সিংটা কি? সে বলছে এগুলো একটা পার্ট, ফ্রিল্যান্সিং এর একটা পার্ট এগুলা। তো আমি আস্তে আস্তে দেখা শুরু করলাম। একটা কোম্পানিতে আমি 1,000 টাকা কোর্সে ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হওয়ার পরে আমি দেখলাম যে ওনাদেরকে দেখা দেয় ক্লাস করাচ্ছে লাইভে, কিন্তু মেসেজ করলে ওইভাবে রেসপন্স আমি পাচ্ছি না, 3 দিন 4 দিন পরে রিপ্লাইটা পাচ্ছি। আমি এইভাবে শিখলে আমার পক্ষে শেখা সম্ভব হবে না। তো আমি ইউটিউবিং করার পর দেখলাম যে অনেক ব্যক্তির প্লে লিস্ট আসে, দেশি বিদেশি অনেক ব্যক্তির প্লে লিস্ট আসার পর আমি সিরিয়ালে শিখা শুরু করলাম। প্রথমে শিখা শুরু করেছি ওয়েবসাইট ডিজাইন। আমার পক্ষে 2 থেকে 3 বছর আসলে এখানে স্টে করা সম্ভব না, কারণ আমার সেখানে বাবু, আমার পরিবার, আমার এখান থেকে খুব দ্রুত আসলে উঠে আসার একটা চেষ্টা করতে হবে। তো আমি চিন্তা করলাম শর্ট টার্ম ইনকাম কোনটা করা যায়। ডিজিটাল মার্কেটিং দেখলাম খুবই জনপ্রিয় একটা সেক্টর হতে যাচ্ছে এবং অনেকে কাজ করছে। স্ক্রিনশট দেখলাম, আমার খুব ভালো লাগতেছে যে একটি ইন্টারে পড়া ছেলে, সে বলছে 50,000 টাকা ইনকাম করছে। একটি 9-10 এর স্টুডেন্ট, একটা অনার্সে পড়ুয়া স্টুডেন্ট, সে বলছে সে মাসে 1 লাখ টাকা ইনকাম করছে। আমি অবাক হলাম। আমি চিন্তা করলাম আচ্ছা এটা শেখা যায়। তখন আমি ওই আর কোনো কোম্পানিতে যাই নাই, তখন আমি ইউটিউবিং করে গুগল করেই কিন্তু হিউজ পরিমাণে রিসার্চ করছি। কারণ আমি কোনো ফাঁকিবাজি কেন দিই নাই, কারণ আমার পিছনে যে যাওয়ার পথ নেই, সামনেই যেতে হবে। আমি প্রতিদিন 16-17 ঘন্টা, আমার পাশে বন্ধু বলতেছে যে আমি যেখানে রুমমেট ছিলাম, এই তোমার তো চোখ নষ্ট হয়ে যাবো, তুমি কি করতেছ? আর আমি এনজয় করো লাইফ। এই বিকেলে বলতেছে খেলতে আসো, আমি বলতেছি ভাই আমার ওই টাইমটা আসলে নাই, আমার বাড়িতে ওই যে দুধের টাকা পাঠাইতে হইব, আমাকে ফিটারের টাকা পাঠাইতে হইব। সো আমি তখনও কিন্তু শেখা শুরু করলাম। সে বলছে না না, এগুলা তো কোনো ক্যারিয়ার নাই, তুমি কিসের অনলাইনে কাজ করতেছো, এটা ক্যারিয়ার আছে? তুমি দেখো নাই কদিন আগে মেয়ে ডেস্টিনি চলে গেছে, তুমি দেখো নাই? তখন ওইটা ডেস্টিনি তখন একটা প্রচার ছিল, তারপর ইভেলি যায় যায় অবস্থা একটা প্রচার ছিল। তো তখন আমার বলতেছে ভাই অনলাইন খুবই ধোকা। আমি বলছি ভাই এটা না, এটা ফ্রিল্যান্সিং, এটা স্কিল শিখা, তারপর আমি এটাকে বিক্রি করব বিদেশি কোম্পানির কাছে। তো সেই সুবাদে আমি আসলে গুগল ইউটিউবিং করে হিউজ পরিমাণে রিসার্চ করে আমি একটি সেক্টর শিখলাম, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শেখার পর আমি নোট করতাম কোন কোন ক্লাসে কি কি ইম্পর্টেন্ট টপিক। একবার যখন আমি ক্লাসটা দেখছি আবার ভুলে গেছি, আবার দেখতাম। আসলে বিশ্বাস করেন সেখানে খেলাধুলা থেকে শুরু করে বন্ধু বান্ধবের আড্ডা, আমি সব কিছু ভুলে গেছি। কারণ আমাকে লাইফে একটা চিন্তা করতে হয়েছিল যে আমার একটা ছেলে আছে, সে যদি আমাকে জিজ্ঞেস করে তুমি অকর্মা একটা বাবা কি করেছিল আমার জন্য, আমি কি জবাব দেব? কারণ আমার বাবা হয়তো মারা গেছে, কিন্তু আমি তো জীবিত আছি। আমার ছেলের জন্য যাতে ভবিষ্যৎ জীবনটা সিকিউর হয়, সেই জায়গা থেকে আমি স্ট্রাগল প্র্যাকটিস ভেগে যাওয়ার পর ফিসিটা নিয়ে আমি ভবেশ্বরে আপনার উঠেছিলাম। আমার পাশে ছিল গার্মেন্টসের কর্মী, বিভিন্ন এরকম একটা স্কুলের মতো ছিল রুম, 1200 টাকা দিয়ে একটা রুম ভাড়া নিছি, সেখানে ফিসি নিলাম। এখানে বাচ্চারা কাঁদছে, এখানে করছে, আমি তখন শিখতেছি, কাজ করতেছি। তো বারবার এসে উকি মারে কি করে ছেলেটা, বাকি সবাই চাকরি করে, আমি এমন একটা জায়গায় গেছি। কারণ আমি যখন প্লেট বাসা নিতে গেছি আমার বলে 10,000, আমি ভাই পকেটে 2 টাকা নাই। এখন 1,000 টাকা কোনোভাবে ম্যানেজ কইরা, যেহেতু আমি
অনেকের সাথে সম্পর্ক ছিল, বিভিন্ন দোকানদার বা শোরুমের মালিক। আমি একজনের কাছে টাকা হাওলাত নিয়েছি 5-6 হাজার টাকা। আমি বলছি ভাই কয়েকদিনের জন্য আমার একটু সাপোর্ট দেন। সেখানে প্রায় আপনার 5 থেকে 6 মাস ছিলাম, কারণ আমি শিখার পাশাপাশি বায়ারটা খুঁজতেছিলাম, কারণ ওই যে টাকা লাগবে। তো একদিন একটা মাসে ভাড়া যখন আটকে গেছে, উনি বলতেছে তুমি আর থাকিও না এখানে, ঠিক আছে, তুমি অন্যদিকে দেখো। তো পরে আমি এগুলো আবার গাট্টি গুটে গোছাই আমি চলে গেছি লাকসাম। আমার এরিয়া নাঙ্গলকোটের পাশে হচ্ছে লাকসাম। সেখানে একটি হাসপাতালের উপর একটা রুম, এভাবে রুম ভিত্তিক তারা কিন্তু ভাড়া দেয়। সেখানে 800 টাকার মতো সে রুমে ঢুকে যায়। ক্লাস শেখার পরে আমি যখন ফাইবার অ্যাকাউন্ট খুলি, আমি যখন আপওয়ার্ক খুলি, তখন সেখানে গিগ দিতাম। গিগটা হচ্ছে আপনার একটি দোকানের সাইনবোর্ডের মতো, যে আমি কি কি কাজ করি, এখানে কি কি পাওয়া যায়। মজার বিষয় হচ্ছে কাজটা পাইছি আমি প্রায় 5 মাস পর, তা $5। কি কাজ? একটা পেজ ক্রিয়েট করে দাও। আমেরিকার একজন ব্যক্তি বলল যে তুমি পেজটা ক্রিয়েট করে দাও, আমার একটা ব্যবসা আছে, ফেসবুক পেজ, বিজনেস পেজ। ওকে, $5। তো মানে বাংলাদেশের টাকা 500 টাকা। তো আমি খুলে দিলাম। আমি সবাইকে জানাই দিছি এই বিষয়টা, খুশিটা আসলে আমি এত খুশি ফেসবুক হইলাম। পেজ খুলে তো টাকা ইনকাম করা যায়, ইন্টারেস্টিং। অনেক অনেক। আপনি হচ্ছে শুধু এটা না, আমাকে একজন বললো যে ভাই আমার পেজটা তুমি নামটা পাল্টায় দাও। এরকম অনেক ক্লায়েন্ট আসে মাঝে মাঝে, বোঝে না। এখন আপনি যদি একটা জিনিস জানেন সেটা আপনার কাছে ইজি, যেটা জানেন না সেটা অনেক কঠিন। $5 আমার কাছে তখন 5 লাখ টাকার মতো। আমার ওয়াইফ বলেছিল একদিন, এগুলোতে কোনো কেরিয়ার নাই, হ্যাঁ আসলে কি ইনকাম করা যায়? আমার দুলা ভাই, উনি ইসলামী ব্যাংকে জব করে, উনি বলতেছে আপনি ওয়ালটনে ছিলেন, ফাইন, অন্য একটা কোম্পানিতে যান, এগুলোতে কি আপনি কি লাইফ লিড করতেছেন। আমি জানি যে এই 10 বছর পর ফ্রিল্যান্সিং সেক্টর কোথায় যাবে, শুধু ফ্রিল্যান্সিং না, অনলাইন সেক্টর। কারণ আগামীর বিশ্ব হচ্ছে অনলাইন বিশ্ব, আগামী বিশ্ব অফলাইন বিষয়গুলো থাকবেই বলে আমার কাছে মনে হয় না, যদি অতিরঞ্জিত বলা হয়ে গেল। অনলাইন মানে আলাদা করে এখন দেখার সুযোগ আছে, একসময় অনলাইন আলাদা করে দেখার কোনো সুযোগই থাকবে না। কি হয় না অনলাইনে, সব কিছু অনলাইনে বিপ্লব পর্যন্ত হয়। দেশে ফেসবুক বন্ধ তো বিপ্লব বন্ধ, ফেসবুক অন তো বিপ্লব অন। এই অবস্থা দেখলাম আমরা কিছুদিন আগে। জি বলেন। তারপর আমি যখন অর্ডার পাই সবাইকে খুশিটা বলি, ভাইকে বললাম ভাই একটা পিসি আছে, একটা দেন না ল্যাপটপ। উনি তখনও বলে না, দেওয়া যাবে না, টাকা ইনকাম করা এত সোজা না। আমাকে আসলে ওই পরিবার থেকে তখন আর সাপোর্টটা আমি কোনোভাবেই পাই নাই। তখন আমার মায়ের মাধ্যমে আমি একটা কিস্তি উঠাই ব্রাক থেকে 30,000 টাকার। আমি বলছি তুই কি আসলে পরিশোধ করতে পারবি? বলছি দেন না, আল্লাহ যদি চায় আমি এটা ইনশাল্লাহ করতে পারবো। তখন আমাকে 30,000 টাকা উঠাই দেয়, ওটা দিয়ে আমি আরও ভালো একটা পিসি বিল্ড আপ করি। আমি এমনও দিন গেছে আপনার হচ্ছে ঘুমেছি 3 ঘন্টা। আমি একদিন কাজ করতে হতে দেখি যে ফজর আজান দিয়ে দিছে। কারণ আপনার কাছে কেউ যদি আমার কারণে আমার মার কাছে যদি কিস্তি, যে অফিসার উনি এসে যদি বলে আপনার ছেলে টাকা দেয় না, এটা তো আমার বাবার মান সম্মান, আমার ভাইদের মান সম্মান। এখন মাকে সবাই বকবে, আমি কিন্তু গোপনে নিছিলাম এটা। এখন যদি অফিসার এসে বলতো বা বিচার দিত, তখন বলতো আপনি কেন উঠাই দিচ্ছেন টাকাটা, কেন উঠাই দিলেন আপনি? আমি এই ভয় থেকে কি করছি যে ভাই আমাকে যে কোনোভাবে ইনকাম করতে হবে, হালালভাবে, যে কোনোভাবে। এটা পাগলের মতো পরিশ্রম করছে, পাগলের মতো চাইছিলাম। এমনও দিন গেছে দুপুরে ভাত খাই নাই, রাতে ওইখানে ডিম বিক্রি করতো, হাঁসের ডিম বা এগুলো খেয়ে খেয়ে আমি কিন্তু মাঝে মাঝে পুরো দিন আমি অতিবাহিত করেছিলাম। আমি রুম থেকে এত বেরও হই না, বের হলে একটা মাস্ক লাগাইতাম। তো তখন আমি সেখানে থেকে থেকে রুমের ভিতরে সারাদিন ভিডিও দেখতাম, বিদেশি ব্যক্তির ভিডিও, এটা ভিডিও সেটা ভিডিও। এখন অনেকে বলে ইউটিউব থেকে কীভাবে শিখছেন? ইউটিউব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। ইউটিউবে নাই এমন কিছু আমি দেখি নাই। ফাইবারের বাহিরেও কীভাবে বায়ার পাওয়া যায় এটা চান্স দিলাম। হাজার হাজার রিসোর্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সব জায়গা থেকে বায়ার পাওয়া যায়। বায়ার মানে কি? মানে কোনো একটা কোম্পানি, তো সে তো আমার বায়ার হতে পারে। কারণ ফেসবুকে অ্যাড দেয় না, পৃথিবীতে এমন কোনো এখন কোম্পানি নাই যারা অনলাইনে আপনার ব্যবসা করে আর কি, সবারই অ্যাড লাগে। তো অ্যাডটা তো উনি দিতে পারে না, বা দিলেও ভালো সেলস আসে না। আমি কেন দিব? কারণ আমি এক্সপার্ট, আমি এটা জানি কোথায় কাকে কাকে টার্গেট করতে হবে, কার কাছে গেলে অ্যাডটা তার সেলস হবে, রেভিনিউটা আসবে। তো সেই জায়গা থেকে আমি না খেয়ে দিনে 2 বেলা খাইয়ে, তারপর আস্তে আস্তে যখন আমি আমার একটা গিগ র্যাঙ্ক করছে আলহামদুলিল্লাহ, তখন একটা গিগের মাধ্যমে, গিগটা হচ্ছে আপনি ইউটিউবে অ্যাড দাও। আপনি জানেন যে ইউটিউবে একটা ভিডিওতে অ্যাড চলে আসে, এই অ্যাডগুলো কেউ না কেউ করে দেয়, এরাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। তা আমি ওই কাজটা সবচেয়ে বেশি করেছি কেন? আমার ওই যে গিগগুলো র্যাঙ্ক করে ফেলছে,
র্যাঙ্ক বলতে যখন কেউ সার্চ করে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, তো যাদের গিগগুলো প্রথমে আসে বা ব্যানারগুলো প্রথম আসে তাদেরকে বলা হয় র্যাঙ্ক করা হয়েছে। এটা সার্চ করলে ইউটিউবে সার্চ করলে প্রথম দিকে চলে যেত। গল্পটা তখন 2021 সালে, আমি ফ্রিল্যান্সিং শুরু করছি 20 সালে জুলাই থেকে। তখন আমি দেখলাম যে প্রতিনিয়ত মেসেজ আসে, প্রতিদিন মেসেজ আসতো, আজকে 12টা মেসেজ 13টা মেসেজ। কারণ আপনি সার্চ করলে যদি তাকে পান তো তাকেই তো মেসেজ দিবেন। গিগ আসতো 12-13 হাজার 20 হাজার ফ্রিল্যান্সার, কিন্তু র্যাঙ্কে যারা থাকে তাদেরকে কিন্তু বায়ার মেসেজ দেয়। এখন যখন মেসেজ দিত তখন আমি 12টা থেকে 2-3টা কাজ কিন্তু নিয়ে আসতাম। তো তখন আলহামদুলিল্লাহ আপনার প্রতিদিনে দেখা যায় প্রতি সপ্তাহ 2টার পরে $300 $400 প্রচুর কাজ আমি করেছিলাম। এমনও দিন গেছে আমি মান্থলি $3,000 কাজ করেছি, মানে 3 লাখ টাকা। তখন আমি ভিডিও করতাম যে দেখুন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। ওয়ালটনের যতগুলো এমপ্লয় ছিল সবগুলোরে আনফ্রেন্ড করে দিয়েছি, ব্লক করে দিয়েছি যাতে কেউ না দেখে। সো আমি সবাইকে আসলে আনফ্রেন্ড করে দিয়েছি যাতে আমার লোকেশন কেউ না জানে। তখন আমি চাচ্ছি যে আরও পরে জানো। তো সেখানে কাজ করতে করতে আপনার হচ্ছে প্রায় একটা গিগে আমি প্রায় $18,000 কাজ করেছি। কত মাসে? হ্যাঁ 18,000, মানে 18 লাখ টাকা প্লাস। কত মাসে এটা? এটা হচ্ছে আপনার 1.5 বছরের মধ্যে। ওকে। এবং লাকসামের সেই রুম থেকে আমি এমনও দিন গেছে আপনার $300, $600, $700। আমি একটা স্টুডিও দিয়েছিলাম, স্ক্রিনশটগুলো আমার কাছে এখনো আছে, আমি আপনাকে দেখাবো যে একসাথে আমার $1,200-1,500 অর্ডার পেন্ডিং ছিল, $2,000 পেন্ডিং ছিল, মানে 2 লাখ টাকা পেন্ডিং আমার অর্ডার ছিল। আমার ভাই ডেস্টিনি করতো। তিনি যখন পিএইচডি ডায়মন্ডের কাছাকাছি গেছে, যখন আপনি দেখেছেন যে সরকার কিন্তু এটাকে ধরেছিল, তা আমি যখন এগুলো শেয়ার করতেছিলাম মানুষ আমাকে বলতেছে দেখো বড় ভাই প্রতারণা করছে, ছোট ভাই কি না কি শুরু করলো আবার। কিন্তু ডেস্টিনি মূলত কাহিনীটা হচ্ছে সরকার যেহেতু তাকে পাকড়াও করছে, আমার ভাই তো প্রতারণা করেনি। খেসারত আমাকে সে বলতে চাচ্ছে যে তোমার ভাই এটা করছে, তুমি কি করতেছো এটা? আমি বলছি অনলাইনে এটা ফ্রিল্যান্সিং। হ্যাঁ অনলাইন মানি তো বাটফারি, তুমি অনলাইনে কি করতেছো? আমি না ভাই আমি তো ওই ফেসবুকে বা গুগলে অ্যাড দেই, এটার বিনিময়ে ধরেন আমাকে সে টাকা দিচ্ছে। তো আমি 3 জনকে বুঝালাম, আবার 13 জন অবুঝ থাকে, বিশ্বাস করতে চায় না। আমি 2 জনকে বুঝালাম, আবার অনেক মুরব্বি আছে যারা এটা কখনোই বোঝার চেষ্টা করে না। এক একজন তারা দেখা যায় দোকানে এক একজন সংসদ সদস্য, তারা অনেক কিছু নিয়ে আলোচনা করে থাকে। সো আমি অনেক নেগেটিভিটি আসলে ভাইয়া পেয়েছিলাম যে পিছনে হটে যাওয়ার মতো, যে তোমার ভাই দেখো না এখন মানুষে কত খারাপ বলে ডেস্টিনির কারণে, তুমি কেন এগুলা করতেছো? আমি বলছি ভাই এটা এক না। সমাজের মধ্যে আমি আসলে অনেক কালারিং হয়েছিলাম। আমি যখন আজকে দিতাম আলহামদুলিল্লাহ $300 কাজ পেয়েছি, আলহামদুলিল্লাহ $500 কাজ পেয়েছি, তখন বলে যে কমেন্টে আরেক বাটফারের শুরু, আরেক বাটফার শুরু। আমার কমেন্টে গিয়ে লেখে আমার পাশের বাড়ি 2022 সালে এসে ফাইবারে সারা বাংলাদেশে কয়েক লাখ আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। কি কারণে? যেমন হয়তো আমরা অনেক সময় অনেকগুলো ডিভাইসে ফাইবার লগ ইন করে ফেলি, অনেক সময় বাইরের সাথে মার্কেটিং হয়, মাঝে মাঝে আমরা আপনার হচ্ছে গিগ র্যাঙ্ক করার জন্য কয়েকটা রিভিউ কিনতাম $5-10। তো এইটা তখন তারা যখন দেখে যে বাংলাদেশে একজন ব্যক্তি সে আমেরিকার হয়ে রিভিউ দিচ্ছে বা অর্ডার দিচ্ছে, এটা কীভাবে সম্ভব? এখন লোকেশন আছে আমেরিকা, এখন অর্ডারটা দিচ্ছে বাংলাদেশি লোকেশনে। এই যে প্রবলেমগুলো যারা করছে, আপনার হচ্ছে ওই যে বললাম আপনাকে গিগটা র্যাঙ্ক আপ ডাউন করার একটা যখন ডাউন করে ফেলে আমরা কি করি, $5-10 একটা রিভিউ নিয়ে, এটা হচ্ছে আবার এটা প্রায় ফ্রিল্যান্সার করতো আগে। তাহলে কেউ আমার র্যাঙ্কটা ধরে থাকলে আমার অর্ডারটা বেশি পাইতাম। তখনই এই ধরনের অ্যাকাউন্ট সবগুলো সে হচ্ছে ব্যান করে দিয়েছে, ডিসেবল করে দিয়েছে। ফাইবার একটা বদ অভ্যাস হচ্ছে কি, আপনি যত ভালো সেলারই হন সে প্রায়োরিটি দেয় বায়ারকে। সে জানে যে আমার মতো লাখ লাখ সেলার আসবে আর যাবে, আমার বায়ার দরকার। তো এজন্যে সে গুরুত্ব দিয়েছে যে আমার বায়ার, সেজন্য সে আমাকে করছে ফায়ার। অলরেডি আমি ফায়ার হয়ে গেছি। তো ওই জায়গাটাকে 2022 সাল চলছে। তো আমি যখন ওই যে স্টোরি দেওয়া শুরু করলাম, মানুষে এটা বলা শুরু করছে, আবার তো ভালো বলারও লোক আছে। তখন আমার এলাকা থেকে কিছু স্টুডেন্ট, পাশাপাশি আমার সাথে যারা এঙ্গেজ আছে, পড়াশোনা করছিলাম গাজীমুরাতে, তখন বলতেছে ভাইয়া আপনি আমাদের শিখাতে পারেন। তো আমি চিন্তা করলাম আচ্ছা আমি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, তখন আমার এভারেজ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম হতো। যেহেতু আমি গিগ র্যাঙ্কে আছে $300-500 আমি কাজ করতেছিলাম। তো আমি চিন্তা করলাম আচ্ছা আমি যদি 20,000 টাকা ইনকাম করি বা 1 লাখ টাকা ইনকাম করি, আমার মাধ্যমে কেউ যদি 20,000 টাকা ইনকাম করে সেটা অনেক বেশি সম্মানের। এটা চিন্তা করে কিন্তু তখন আমি বলছি ঠিক আছে একটা বেস করি,
তখন তাদের থেকে কোনো টাকা নিই নেই। প্রথম বেচটা আমি সম্পূর্ণ ফ্রি। আমার মনে আছে অনেক বন্ধুকে বলছি, বন্ধু একটা ফ্রিল্যান্সিং এ বেচ করাবো, তুমি চাইলে আসতে পারো, কোনো টাকা দিতে হবে না। আমার প্ল্যান ছিল কি যে আমি প্রথম বেচ দিয়ে আমার নিজেকে ঝালাই করে নিব। তখন আমি 20 জন দিয়ে, আমার মনে আছে 20 জন নিয়ে আমি হচ্ছে একটা ফ্রি বেচ শুরু করেছি। সেখানে ক্লাস নেওয়া শুরু করলাম, কিছু ভুলভাল ছিল। আমি বলছি সমস্যা নাই, আমিও নতুন, আমারও মাত্র কেরিয়ার মাত্র 2 বছর, তো শুরু করেন, আপনারাও করেন, আপনারাও কাজ শেখেন। তাদেরকে শিখাতে যখন আমার একটা বেচ শেষ হলো, তখন আমি চিন্তা করলাম এখন একটা কোয়ালিটি মেনটেন হচ্ছে, তো ইনশাল্লাহ একটা পেইড বেচ শুরু করে দেওয়া যায়। আমি তখন 1000 টাকা দিয়ে একটা কোর্স আমি আমার ফেসবুকে করলাম যে নিউ বেস আপকামিং, আমার কাছে যারা শিখতে চান ইনশাল্লাহ আসতে পারেন, কোর্স ফি মাত্র 1000 টাকা, নাম মূল্যে মাত্র আসতে পারেন। তো সেখানে প্রায় 32 জন অ্যাডমিশন নিয়েছে সারা বাংলাদেশ থেকে। ফ্রিল্যান্সার ফারুক লিখে ইউটিউবে গেলে দেখবে যে আমি সরাসরি বায়ারদের সাথে ডিল করি। না, আপনার অনেকগুলো ইন্টারভিউ আমি দেখেছি বায়ারদের সঙ্গে, আমি বায়ারদের সাথে ডিল, এই যে বিষয়গুলো দেখছে, এখন তারা বলতেছে ভাই আপনি শিখাচ্ছেন না কেন? তো আমি বলছি কেন শিখাবো ভাই, শিখালে তো তাবিজ বিক্রেতা বলে, শিখালে বলে যে তুমি এটা দিয়েই তো চলো, তোমার তো ইনকাম নাই। বলতেছে ভাই তাহলে দায়িত্বটা নিবে কে? কেউ না কেউ তো দায়িত্ব নিতে হবে। তো যারা ভালো টিচিং দেয় বা ভালো কোর্স করায় বা ক্লাস নেয়, তাদের আসলে দায়িত্বটা নেওয়া উচিত। আমি চিন্তা ঠিক আছে, সেখানেও শুরু করলাম। ওয়েবসাইট ছিল না, শুধু একটা পেজ ছিল, নাম দিছি প্রথমে ড্রিম আইটি পার্ক। জানতাম ড্রিম আইটি পার্ক দিছি আগে। তা আমি সার্চ দিলাম যে এটা কি নেটে আছে কিনা আগে দেখি, পরে দেখি যে সিলেটে একজন এটা আছে, অলরেডি ভালো একটা অবস্থান। আমি চিন্তা করলাম কি সেম নামে তো কখনোই পসিবল হবে না এটা উঠানো। তো পরে আমি চেঞ্জ করে দিলাম এক্সপার্ট আইটি পার্ক। তো এক্সপার্ট আইটি পার্ক শুরু করলাম আনঅফিসিয়ালি, এবং হচ্ছে পেজের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, কোনো ওয়েবসাইট নাই। আমি দেখলাম আগে নিজেকে বাজাই দেখি যে কেমন মানুষ রিসিভ করে। আমি বেশ শুরু করলাম 1000 টাকা দিয়ে যে কোর্সটা, ওটা আলহামদুলিল্লাহ সফলভাবে শেষ হয়েছে। এবং সেখান থেকে কয়েকটা স্টুডেন্ট আপনার ইনকাম করা শুরু করছে, তারা ইনকাম এর স্টোরি দিচ্ছে। তখন আমি একটা কি করলাম, গ্রুপ খুলে ফেললাম। গ্রুপের নাম হচ্ছে ফ্রিল্যান্সার ফারুক হেল্প গ্রুপ, যেখানে হেল্প করা হবে। আপনার দ্বিতীয় বেস লঞ্চ করে সেখানে কোর্স ফি 2000 টাকা। আমার প্রথম জার্নিটা কিন্তু অনলাইন কোর্স দিয়া। তো তখন দ্বিতীয় বেসে প্রায় 45 জন ভর্তি হয়। ওই যে প্রথম বেসের ক্লাসগুলো আমি কি করছি, ক্লাসগুলো ইউটিউবে আপলোড দিছি। আচ্ছা, আমার কথা হচ্ছে দেখো ইউটিউবে ক্লাসের কোয়ালিটি দেখো, ওই বুং বাং স্ক্রিনশট দেখে আসা যাব না। ওকে, মানে আপনার ক্লাসগুলো আপনি ইউটিউবে আপলোড দিন। আমার ক্লাস আমি ইউটিউবে আপলোড দিয়ে বলছি যে ভাই ক্লাসের কোয়ালিটি দেখে আসেন। সে বলছে আচ্ছা যদি ইউটিউবে থাকে আপনার কাছে কেন যাব? আমি বলছি ভাই সাপোর্ট, আমি আপনাকে সাপোর্ট দিব। কারণ আমার তখন থেকেও আমি প্রায় প্রতিদিন 18 ঘন্টা লাইভে সাপোর্ট দিই। লাইভ বলতে আপনার ধরেন আমি জুমের লিঙ্ক দিয়ে বসে থাকতাম, এই 18 ঘন্টা, ওই আমি তো কাজে থাকতাম, আমি কিন্তু বাইরে যেতাম না। তখন ভাইয়া এখানে আটকে গেছে, ঠিক আছে স্ক্রিনটা শেয়ার করেন। লাইভ সাপোর্ট বাংলাদেশে আমি যেখানে ওই যে বললাম আপনি একটা জায়গায় শিখছি, মেসেজ দিয়ে উত্তর পাইতে হইতো। আমি আপডেট করলাম সিস্টেমটা। আমি বলছি সব কিছু ইউটিউবে আছে, আপনি আমার কাছে আসবেন শুধুমাত্র সাপোর্টের জন্য। আর ফ্রিল্যান্সিং যদি সাপোর্ট না পান, আপনি কোথাও এটা আপনি এগিয়ে যেতে পারবেন না। পৃথিবী শুধু এখানে না, আমি যদি একটা হাতি খুব উপরে উঠতে চাচ্ছে, আমি যদি তাকে একটু হাত দিয়ে স্পর্শ করি, সে ভাববে আমার পিছনে হয়তো কেউ আছে, উঠে যায়। আমি কিন্তু হাতিকে কিন্তু উঠাতে পারবো না, এত শক্তি আমার নাই। কিন্তু আমি যদি একটা ব্যক্তিকে দিক নির্দেশনা দিই, তাহলে কিন্তু সে অনেক দূরে গিয়ে যেতে পারবে। এই সাপোর্টের জন্য কিন্তু সে আমার কাছে আসতে হচ্ছে। তো ক্লাসগুলো আমি আপলোড দিচ্ছি, পাশাপাশি আমার অনেক বায়ার মিটিং অলরেডি আমি ইউটিউবে দিছি। আমি আপনার 2 বছর আগের ভিডিও আপনি আমার ইউটিউবে দেখবেন। আমি ইংলিশে তো এক্সপার্ট না, বাট আমার সাহস ছিল অপরিসীম। আমি বেসিক শিখতাম। আমি বলছিলাম আপনাকে, আমি যেহেতু হাফিজি পড়ছি, তো আমি তো ইংলিশ জানতামই না। আমি কি করতাম, গুগল ট্রান্সলেট নামে একটা অ্যাপস আছে, আমি মোবাইলে নামায় ফেলে এখানে লিখতাম যে আমি তোমার কাজটি করব, ট্রান্সলেট করতাম ইংলিশে, সে লিখতাম আই উইল ডু ইউর জব বা আই উইল ডু ইউর ওয়ার্ক। সুন্দর করে এটা শিখে ফেললাম। তো তখন আমি প্রতিটা ক্লায়েন্টকে প্রথম বললাম আমার পরিচয়টা দেখে আমি এটা মুখস্থ করে ফেলতাম, যে নিজের পরিচয় মুখস্থ, পাশাপাশি কীভাবে তাকে কনভিন্স করা যায় ইউটিউবে নিতাম। আগের পোর্টফোলিও প্রিভিয়াস ওয়ার্কগুলো দেখাই আমি কাজ নিয়ে নিতাম। এই বায়ার মিটিংগুলো কিন্তু সেখানে আছে। এটা দেখে কিন্তু সে আমার কাছে আসতেছে না, হি ইজ কোয়ালিফাইড। তো আমি যখন 3 থেকে 4টা বেশ শুরু করি, তখন আমি বললাম না এভাবে তো হবে না, আমাকে একটা ওয়েবসাইট মেনটেন করতে হবে। 2022 জুলাই আমি আমার কোম্পানিটাকে অনলাইনে উকিলের মাধ্যমে রেজিস্ট্রেশন করি। এর আগে আমি ওয়েবসাইট বিল্ড আপ করে ফেলবো। একদিনে ওয়ালটনের টাকা শোধ করে দিয়েছেন?
ওয়ালটনে ওই মাসে 10,000 চলে, তখনও 10,000 চলতেছে, 10,000 করে চলতেছে। ওয়ালটন জানেও না যে আমার এখন বর্তমান বা তখন বর্তমান অবস্থানটা সে জানে না, আমি সব হাইড রাখছি। এবং সেখানে আমরা ওই আগের যত বেস আছে এগুলোকে নাম ক্লোজ করে দিয়ে আমি শুরু করছিলাম স্পেশাল বেস দিয়ে অনলাইনে। ওকে, স্পেশাল বেস দেওয়ার একমাত্র কারণ আমাদের সেখানে আপনার 3 মাসের কোর্স, সপ্তাহে 3টা করে ক্লাস শেষে রেকর্ড ভিডিও দিতাম। জি, আমি হচ্ছে বায়ার ফেলে আমরা হচ্ছে আপনার তাদেরকে সাপোর্ট দিই। আমাকে বলছে ভাই স্পেশাল কেন দিলেন? আমি বলছি ওই যে তুমি বায়ার পাও, আচ্ছা বায়ার পেলে কেউ নিঃস্বার্থভাবে তোমাকে বায়ার মিটিং করে দিবে? সে না ভাই, এরকম কোম্পানি তো আসলে হাতে গোনা কয়েকটা আছে, এই বায়ারটা মিটিং করে দিব আমি, কোনো আমাকে ফি দিতে হবে না, এই জন্য স্পেশাল। এবং স্পেশাল কেন? তুমি যখন কোর্সটা শেষ করবা, এই কোর্স শেষও আজীবন সাপোর্ট আমরা দিয়ে যাই, এই জন্য স্পেশাল। স্পেশাল 1-এ যখন আমি এভাবে সাপোর্টগুলোর কথা লিখেছিলাম, তখন আমার ফেসবুক পেজে ফলোয়ার প্রায় 1 লাখ প্লাস, আলহামদুলিল্লাহ। তখন আমি একটা ফি দিলাম, সম্মানজনক ফি, প্রায় কোর্স ফি 7,000 টাকা। তো কোর্স ফি যখন 7,000 টাকা দিলাম, তখন দেখছি 102 জন ভর্তি হয়েছে একটা বেচে, অনলাইনে সারা বাংলাদেশ থেকে। কারণ এর মধ্যে ওই যে কয়েকটা বেস করে ওনার প্রচার প্রচারণার জায়গাগুলো ছিল, কিন্তু উনি যে ক্লাসগুলো করতো সেগুলো উনি ইউটিউবে আপলোড করতো, সেগুলো ফেসবুক নিয়ে সেগুলো কথা থাকতো, বায়ার মিটিং। এবং ওনার আপনার ইউটিউব চ্যানেলে গেলেও আপনি এই জিনিসগুলো, আমি এই অনুষ্ঠান শুরু করার আগে একটু দেখছিলাম, আপনারা এই ভিডিওগুলো পাবেন। ওনারা ইংরেজি আসলে অতটা ভালো না, এটা ঠিক, কিন্তু ওনার বায়াররা ওনার সাথে হ্যাপি, এবং ওনার বায়াররা ওনার সাথে হেসে খুশে কথা বলছে, এগুলো আছে ওনার চ্যানেলে, আপনারা দেখবেন। তো এই জিনিসগুলো ওনার প্রচারের জন্য অনেক বড় একটা হেল্প করেছে। নইলে 7,000 টাকা কোর্স 102 জন অ্যাপ্লাই করে ফেলে, অনেক টাকা, রাইট? তারপর ওই বেসে প্রায় আমরা 7 লাখ টাকার মতো পেয়েছিলাম একটা বেচে। খরচ কি 7 লাখ টাকার খরচ? 7 লাখ টাকা খরচ, 7 লাখ টাকার খরচ শুধু মেধা, আর কোনো খরচ নেই। কারণ অনলাইনে তো আসলে ওনার পিসি আর ওনার মেধা, এছাড়া তো ওনার কোনো খরচ নাই। আর উনি ইন্টারনেটের বিল দিবে, রাউটারের যে বিল, এছাড়া কোনো ইয়ে নাই, শুধু উনি সময় দিবে। সো এখানে একটা জিনিস মাথায় রাখেন, একটা কোম্পানি থেকে যখন 7 লাখ টাকা 8 লাখ টাকা ইনকাম করতে হয়, তখন অনেক লজিস্টিক সাপোর্ট লাগে, এমপ্লয়ি সাপোর্ট লাগে। একজন ফ্রিল্যান্সার যখন একটা ব্যাচে তার কোর্স বিক্রি করছে, সে পুরোই মেধাটুকু বিক্রি করছে, এবং এটা পুরোটাই প্রফিট বলতে গেলে। জি, তারপর আমি যখন স্পেশাল বেস 1, তখন প্রায় 102 জন, এবং প্রতিদিন আপনার হচ্ছে একটা 18 ঘন্টা লাইভ সাপোর্ট। ঘুমাইতেন কখন? 18 ঘন্টা লাইভ সাপোর্ট দিলে 6 ঘন্টা ঘুম না। তখন আমি যেটা করছিলাম, আমি কিছু টিম নিছি। আচ্ছা, দেখ আমি প্রথমে আচ্ছা, শুধু আপনি কাজ করতেন না, আপনার টিমও কাজ করতো? এটা কিন্তু স্পেশাল 1 থেকে কাজ করতো, কিন্তু স্পেশাল 1-এর আগে যে 5-6টা বেস করাইছি, আমি মেসেজ উত্তর দিতাম, আমি কল ধরতাম, আমি কাজও করতাম, সব মিলে। এই যে ঘুমাইতে বলছে, আমি ঘুমাতে 2টা-3টা বাজতো। তখন আমি স্পেশাল বেস 1 করানোর পর আমি বাইরে চলে গেছি। বাইরে যাওয়ার পর মা বলতেছে পুলিশ আসবে কিনা এসে। আমি কিছু দূর, এগুলো সমস্যা নাই, আমি স্যারকে ম্যানেজ করে ফেলছি। ওই যে মাসে 10,000 টাকা দেয়, ওয়ালটন চাই কি যে তুমি আমাকে টাকা দাও, 10 বছর লাগুক, সমস্যা নাই, তার সাথে আমার একটা কি হচ্ছে, আমার লেনদেন হচ্ছে। ওয়ালটন এটাই চায়। তো তখনও আমি কিন্তু স্ট্রাগল করছি, এখনও কিন্তু আমি খেলাধুলাতে যাচ্ছি না। তো বাড়ির পাশে অনেকে খেলতো, বলতো ভাই একটু আসেন না, একটু ব্যাডমিন্টন খেলি। আমার মনে আছে 2022 সালে কনকনে শীতের মধ্যে সে ডাকতেছিল যে ভাই আসেন একটু খেলি। আমি বলছি, দুষ্টামি করেই বলতাম, এই খেলার প্রধান অতিথি বা বিশেষ অতিথি হয়ে আসতেছি, তোমরা খেলো, আমি আমার ক্লাস নিয়ে আছি। আমি এখন যদি চলে যাই তো ক্লাসটা করাবে কে? তখন আমার 2টা বেস রানিং, আরেকটা বেসের ঘোষণা দিয়েছিলাম। স্পেশাল বেস 2-এ 105 জন, সেখানেও কোর্স ফি ছিল 7,000 টাকা। সো আমাদের টিম কিন্তু আমরা বাড়াই ফেলছি। এই যে বললাম 18 ঘন্টা সাপোর্ট, তখন আমি 3 জন নিয়েছি। আমি বলছি তুমি 6 ঘন্টা জুমের মধ্যে বসে থাকবা। আমরা কি করি, প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপে ভাইয়া আপনার জুমের লিঙ্ক দিয়ে বসে থাকি, যে তোমরা যাদের যত সমস্যা আসতে থাকো সঙ্গে সঙ্গে জুমে কানেক্ট হও, জুমে সরাসরি কানেক্ট। এবং একজন ক্যামেরা নিয়ে বসে আছে, 6 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা শেষ, সকাল 8টা থেকে শুরু হয়। কিন্তু একটা জটিল বিষয় এটা, ওর বিজনেসের কি জিনিস এখানে পুরো রিভিল করে দিচ্ছে। আমি জানি না অন্যান্যরা বিজনেস করে একই স্টাইলে কিনা। ধরেন আপনি কোনো একটা জায়গায় শিখেছেন, আমি আরো সহজ করে দিচ্ছি আপনাদের জন্য। শিখে আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন, যাই শেখেন আপনি, শিখে ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন। কোথাও আপনি আটকে গেছেন, এখন একটা সলিউশন কী হবে? সঙ্গে সঙ্গে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে, আমার জন্য তো একজন বসে আছে ওখানে। সো প্রবলেম যখনই হবে, আমি আমার টিচারের কাছে ঢুকে যাবো, যে ফাইন, বলেন আমি এই জায়গায় আটকে গেছি, আমি এখন কী করবো। এইটা ভয়ঙ্কর লেভেলের সাপোর্ট, এবং এটা
আমি জানি না যারা ইউটিউবিং করেন তারা দেখবেন যে আমাদের কিন্তু ধরনের একটা সাপোর্ট আছে, যদিও এটা আর্টিফিশিয়াল সাপোর্ট আর এটা তো হিউম্যান সাপোর্ট বলা চলে। সো এটা একটা বিশাল সাপোর্ট, এই জন্যই আপনি আমরা ব্যাচটার নাম দিয়েছিলেন স্পেশাল ব্যাচ। স্পেশাল বেশ পাশাপাশি আরো বেশি পছন্দ করতে এই জন্যে যে ভাইয়া একটা বায়ার পাইছি রাত 2টা বাজে, আমি কিন্তু পাঞ্জাবি পরে বায়ারের সামনে বসে যেতাম, অগণিত বায়ার মিটিং আমার আছে। এই সাপোর্টটাকে স্টুডেন্টরা এত বেশি পছন্দ করতো যে ভাই বায়ার পায়, আমি কথা বলতে পারি না বাট আমার মেন্টর কথা বলে দিচ্ছে। এটা কি ওরা সাপোর্ট করতো, মানে বায়াররা সাপোর্ট করতো? হ্যাঁ, বায়ারকে বলতাম উই আর এজেন্সি। ওকে ওকে ফাইন। তো আমি এজেন্সি হিসেবে পরিচয় করাতাম বাট নট মেন্টর। আমি বলছি যে আমরা এজেন্সি একসাথে কাজ করি, সো উই ওয়ার্ক টুগেদার, উই ওয়ার্ক টিম বেসিস ওয়ার্ক, এভাবে বলতাম আর কি। অ্যান্ড সে আমার স্টুডেন্ট, আপনি চাইলে মানে স্টুডেন্ট বলতাম না, আমার এমপ্লয়ি বলতাম অথবা একটা টিম মেম্বার হিসেবে পরিচয় করা দিতাম। সো কাজটা আপনি বুঝে নিতেন, তারপরে ওকে সুন্দর আমি করে বুঝে দিতাম এবং ক্লায়েন্টকে বলতাম একেবারে হাতে ধরে ফিট করানো, যেটাকে বলে বাচ্চাকে যেভাবে খাওয়ায়। আপনার হচ্ছে মিটিং এর পরে বলতো ভাইয়া কি বলছে, আমি বলছি দেখো ফেসবুকে এই কাজগুলো করবা, তার থেকে অ্যাক্সেসটা নাও, তো পেজে তুমি বিজ্ঞাপনটা করে দাও আর শিডিউল পোস্ট করো, তার ফলোয়ার ইনক্রিজ করো, তার ব্যবসাটা বাড়াও। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তো তুমি কথা বলো, কথা বলো, ওই যে হোয়াটসঅ্যাপে কথা বলে অথবা ফাইবারে যদি কথা বলে এটা বলে। তবে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা আউট অফ মার্কেট প্লেসে কাজ করে, মানে ফাইবার আপওয়ার্ডে আপনি জানেন যে উঠাতে অনেক সময় লাগে এবং উঠে গেলে দেখা যায় এটা রিস্কও আছে। তো এখন প্রায় কোম্পানি আউট অফ মার্কেট প্লেসের দিকে চলে। তো যখন এটা হয় তখন আমরা বলি যে তোমরা কথা বলো, ভাই কথা তো বলতে পারি না। তখন আমি বলি যে ওই যে গুগল ট্রান্সলেট আছে, লেখে বাংলা লেখে ইংলিশ করে পাঠাও, ওটাও তুমি কপি করে ওইখানে বসাও, বাংলা করে বুঝে যাও। বাট আমাদের শুধু কাজটা নিয়ে দিই আমরা, মূল থিওরিটা আমরা ক্লায়েন্টকে হচ্ছে বায়ার মিটিংয়ে বুঝিয়ে দিই। যখন আমার 3 নাম্বার 4 নাম্বার প্রত্যেকটা বেস তখন 100 ক্রস করতো, আমাদের সাপোর্ট সিস্টেম, আমাদের ক্লাসের আপনি শুধু সাপোর্ট দিলেই হবে না। আমি যখন ক্লাস নেই, আমার পাশাপাশি যদি আমি কোনো সাপোর্ট মেম্বারকে ক্লাসে পাঠাতাম, তখন তারা যুদ্ধ লাগাই দিত, ফারুক ভাই স্যার ক্লাস করবো না, কারণ আমি ক্লাসে একটু বিনোদন করি। আমি আবার কবিতা লিখি, তো আমি চন্দ্রটন্দ বলি। আমার কথা হচ্ছে আমি 20 মিনিট হাসাবো, 30 মিনিট পড়াবো, তাহলে কি হবে, সে এটা ক্যাচ করতে পারবে। তো আমি যখন এভাবে কন্টিনিউ করতেছি, আমার 6, 7, 8, 9, 10 এভাবে শুরু করতে প্রতিটা বেস আলহামদুলিল্লাহ আমাদের 100+। তখন আমার টিম মেম্বার আমি বাড়াতে সাপোর্ট মেম্বার বাড়াতে এখন প্রায় 15 জন আমার টিমে কাজ করে কুমিল্লাতে। এখন তো ঘরে বসে আমি যখন বের হতাম, আমার বলতো এই তুই কি করস এলাকাতে, আমি ফ্রিল্যান্সিং করি, মাসে লাখ টাকা ইনকাম করি। সাবা মারার জায়গা পাস না, কিন্তু ইনকাম কিন্তু তখন আমার মাসের 4 থেকে 5 লাখ ছিল, যেহেতু আমি 2টা বেস করাইলে তো আমার একটা বেসে 6-7 লাখ টাকা আসতো। তো এই হচ্ছে তখন বিষয়। তখন আমি চিন্তা করলাম, দূর, আমার যদি একটা অফিস না থাকে তখন আমার ভ্যালু থাকবে না, আমি যদি একটা অবস্থান না করি মানুষ আমাকে মূল্যায়ন করবে না। কারণ আমি দেখেছি মানুষ মূল্যায়ন করে তার অবস্থানকে, তার বর্তমান পজিশন কি আছে। কারণ আমি গোপনে বলি, আমি একটি আইফোন যখন চেঞ্জ করলাম, এ কি করে, ওরা দেখি যে সারাদিন কি ঘরে বসে থাকে, বিকেলে এসে আড্ডা দেয়, ও কি করে আসলে। অনেকে বলে যে অনলাইনে কাজ করে, কেউ বলে বা ফ্রিল্যান্সিং করে, কেউ বলে বাটফারি করে। মানে তখন নেগেটিভিটিটা তখনও আমার ছিল, কারণ অনলাইনে ভার্চুয়াল শিখাতে আর ভালো লাগতেছে না, সরাসরি শিখে তখন কুমিল্লা চলে আসি। কুমিল্লা একটা প্লেট বাসা নেই, ঘোষণা দিয়েছিলাম যে যারা শিখবে তারা আমার হাতে কলমে শিখতে পারবেন, যারা এতদিন অনলাইনে শিখছেন এখন হাতে কলমে শিখবেন, আগের থেকে এটা অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। তখন আমি ঘোষণা দিছি, সিট হচ্ছে 20 জন, আপনারা খুব অ্যাপ্লাই করতে পারেন দ্রুত। তো ওই বেসে 15 জন ভর্তি হয়েছিল। সেখানে আমি 2 নাম্বার বেসে অফার যখন দিছিলাম, আমাদের কোর্স ফি কিন্তু তখনও 15,000, আমাদের অনলাইনে হচ্ছে 7,000 আর অফলাইনে হচ্ছে 15,000। 15 জন ভর্তি হয়েছিল প্রথম বেচে। তো দ্বিতীয় বেচে আপনার হচ্ছে সেখানে 32 জন ভর্তি হয়েছিল। প্রথম বেচে রানিং অবস্থায় 2 থেকে 3 জন কাজ পেয়ে গেছে, বায়ার সাপোর্ট দিচ্ছি সব মিলে আমাদের এখানে। তখন কুমিল্লা আমি 2 নাম্বার বেচ যখন হয়েছে, 3 নাম্বার বেচে আমাদের 35 জন ভর্তি হয়, 15,000 টাকা ফিজিক্যাল ট্রেনিং। তো আমি তখন চিন্তা করলাম, না আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি। তো আমরা ওই বেসগুলোতে দেখলাম ভাইয়া বরিশাল থেকে সে এখানে এসে হোস্টেলে থেকে শিখতেছে, শুধু কুমিল্লার ছেলে না, নোয়াখালী থেকে একটা ছেলে এসে সে এখানে বলতেছে ভাইয়া আমি ম্যাচে থেকে আপনার কাছে শিখতে চাই। 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আমরা একটা অফিস করে ফেলি এবং সেখানে ভিতরে এই পর্যন্ত প্রায় আমি 40 লাখ টাকা খরচ করেছি, ইন্টেরিয়র সহ। আমাকে সবাই বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, এখানে তুমি কোচিং করাইবা
তো এত টাকা, তোমার এত সাহস, তোমার সাহস দেখে তো আমরা অবাক। আমি বলছি এটা ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি, আপনি কিন্তু জানেন না। আগামীর ভবিষ্যৎ কিন্তু অনলাইনে ভবিষ্যৎ। অফিস দেওয়ার কিছুদিন আগে আমি একটা এক্স করলা 2006 সালে একটা মডেলের প্রাইভেট কার কিনি। সেইখানে এই যে আমার ইনকাম, আমার বেস ইনকাম সহ আমি ফোন দিয়েছিলাম ভাইকে, যে মাকেও ফোন দিয়েছি, একটা প্রাইভেট কার কিনবো। কত তো অনেক শুনছি, আর কত। আমি তো দুষ্টামি বেশি করতাম, আমি যেহেতু সবার ছোট, মানে আপনার ইনকাম নিয়ে কেউ বিশ্বাস করতো না যে আপনি এত টাকা ইনকাম করেন। হ্যাঁ, কেউ বিশ্বাস করতো না। আমি বলতাম যে গত মাসে তো 2 লাখ টাকা ইনকাম হয়েছে। হ্যাঁ, কই কই এটি কই, কোন ব্যাংকে? আমি হাসি উড়ে দিতাম, ওরাও হাসতাম। মানে ওর পার্সোনালিটির জায়গাটা থেকে লোকজন এগুলো সিরিয়াসলি নিত না, এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, তো আমি যখন গাড়ি কিনলাম, আমি গাড়িটা নিয়ে যখন এলাকায় গেছি, তো ভাই এটা কার, কি চালাইতে আনছেন? আচ্ছা না, আলহামদুলিল্লাহ এটা নিছিলাম এটা। তো তখন অনেকে ট্রাস্ট করছে, কারণ তখন তো ওই যে বেসের পর বেস, পাশাপাশি হচ্ছে আমার সফলতার গল্প, বায়ার মিটিং করতেছি, তখন আমার একটা পজিশন হয়ে গেছে এলাকাতে। তো আমি যখন প্রাইভেট কার কিনছিলাম, তো বলছে ভাই কিভাবে সম্ভব, তোমাকে আমি গত 2 বছর আগে দেখলাম তুমি হুন্ডা দিয়ে অর্ডার কাটতা, আর তুমি এখন প্রাইভেট কার চালাও। বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমি তখন গাড়ি কিনে যে ব্যক্তি আমাকে আগে ধমক টমক দিত, অর্ডার মর্ডার দিত না, কি ভাই অর্ডার দিবেন, কি কে ফারুক, এই তুমি কোত্থেকে আসছো? আমি এই যে ভাই এটা নিলাম। কি করো? ফ্রিল্যান্সিং করি। তখন মোটামুটি বিষয়টা বুঝছে, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি এভাবে। আমি যে ভাই পরিশ্রম আর আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আল্লাহ দিছে, আমি পরিশ্রম। আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তির ভাগ্য কখনো পরিবর্তন হয় না, যে ভাগ্য পরিবর্তন নিজে সচেষ্টা হয় বা চেষ্টা করে। তো আমি যে জায়গা থেকে চেষ্টা করছি, প্রতিদিন 18 ঘন্টা সময় দিলে আপনি বলেন, আপনি দেন 5 ঘন্টা, আমি দিই 18 ঘন্টা, তো কারটা পসিবল? মানে এর মধ্যে তো নামাজ, খাওয়া দাওয়া সবকিছুই হয়, বাট আমরা কাজের মধ্যে লেগে থাকি। এক্সপার্ট আইটি পার্ক, এটার ওয়েবসাইট কি? সেম, এক্সপার্ট আইটি পার্ক, এটা নামে খুঁজলেই পাবে। এটা নামে খুঁজলে পাবে। এটা কুমিল্লাতে, এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমরা প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে দিয়েছি। কিভাবে? ওই যে বললাম, আমার রানিং বেসে এখন অফলাইন বেস 8 চলে, 7 এবং 8, 3 দিন রিসেন্টলি 8 চলতেছে। এখন 8-এর ক্লাস চলে, 7-এর ক্লাস চলে। তো 7-এ ভর্তি হয়েছে 107 জন অফলাইনেই, 8-এ ভর্তি হয়েছে, এটা একটু গণজোয়ার বেশি হয়েছিল, এখানে প্রায় 135 জন ভর্তি হয়েছে। কত করে ফি? কোর্স ফি 15,000। ওরে, অফলাইনে 15,000? জি, অফলাইনে 15,000 কোর্স ফি। তখন আমি বাধ্য হয়ে আমি সিট দিছিলাম 50টা। আপনার এখানে কাজের রেশিও কেমন, মানে যারা শিখে যায় এরা কাজ পায় কেমন? কাজ পায় হচ্ছে রানিং অবস্থায় হচ্ছে আপনি 10-15 জন কাজ পেয়ে যায়, কোর্স রানিং অবস্থায় কাজ পায়। এবং আমি যে 7-এর কথা বললাম, 7-এ একটা ছেলে আছে, আমি তাকে নিয়ে রিসেন্টলি ভিডিও করব, সে $600 কাজ করে ফেলেছে। ওই যে আমি আপনার ধরেন 10 থেকে 15টা ক্লাসে পরে আউট অফ মার্কেট প্লেসে কীভাবে কাজ করবে এটার ক্লাসগুলো করাই ফেলি। তখন সে প্রতিদিন আপনার 100, 200, 500 কোম্পানিকে মেসেজ করে। ধরেন আপনার একটা কোম্পানি, আমারও একটা কোম্পানি, এরকম বিদেশি যে আমেরিকান কোম্পানিগুলা, ইউরোপের কোম্পানিগুলোকে মেসেজ দেয়, ভাইয়া আপনার পেজটা আমি ঘুরে দেখছি, এই অবস্থা, এটা তো রিচ হচ্ছে না, আপনার তো সেলস ডাউন হচ্ছে, আমি আপনাকে এই জায়গাটা হেল্প করতে পারি। সে বললো কিভাবে? আসেন একটা মিটিং করি। এখন 100 জনকে যদি আমি মেসেজ দিই, 5 থেকে 6 জন তো রিপ্লাই দেয়। তাদের থেকে আপনি যখন 500 জনকে দিবেন, আপনি প্রতিদিন 100 দিলে, আমি হিসাব করছি মাসে 3000 মানুষ, যদি 5 জন করে রিপ্লাই দেয়, 150 মানুষ প্রতি মাসে রিপ্লাই দিচ্ছে, তো সেখান থেকে কি 2-3 জন আমি বের করতে পারবো না? ওই ছেলেটা প্রতিদিন 100-150 মানুষকে মেসেজ দেয়। 7 নম্বর বেসে কথা বলছে, ওর নাম রাফি। তো বায়ার মিটিংও করছে, এবং হচ্ছে সে অলরেডি 60,000 টাকা ইনকাম করছে রানিং অবস্থা, এবং মিষ্টি খাওয়াইছে। ভেরি গুড। বাই দ্য ওয়ে, আমি এখানে একটু বলে রাখি, এই এপিসোডটা কিন্তু প্রমোশনাল এপিসোড না। আমি অনেক ব্র্যান্ডের সঙ্গে জড়িত, লাস্ট 3-4 বছরে অনেক আইটি ব্র্যান্ডকে আমি প্রমোট করেছি এখানে। ওনাকে আমি ইনভাইট করেছি ব্র্যান্ডিং বাংলাদেশের গেস্ট হিসেবে। দেখুন, আমি আমার কাজের জায়গাতে নিরপেক্ষ থাকার চেষ্টা করি। কখনো আপনাদের মনে হতে পারে যে আমি যেহেতু অন্য একটা আইটি ব্র্যান্ডের প্রমোট করি, সো আমি ওকে না ডাকাটা কি উচিত হয়েছে, কারণ ওই ব্র্যান্ডের জায়গা থেকে তো এটা ক্ল্যাশ হবে। আমি এখানে দেদার্সে একটা কথা বলতে চাই, আমার কাজ মানুষকে প্রমোট করা। ব্র্যান্ডিং বাংলাদেশে যদি এমনও হয় যে একটা ব্যক্তি যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু ব্র্যান্ডিং বাংলাদেশের গেস্ট, তাহলে আমি তাকে মানে সাদরে লাল গালিচায় যেভাবে আমন্ত্রণ জানানোর কথা অনুষ্ঠানে, সেভাবে আমন্ত্রণ জানাবো। ফোকাস অন হিজ লাইফ। কোথায় ছিল উনি? বাবা মারা যাওয়ার পর থেকে ওনার আসলে লজিং থাকতে হয়েছে, এবং তারপরে ওনাকে
একসময় সেলস অফিসার হিসেবে আত্মগোপনে থাকতে হয়েছে, কয়েক লক্ষ টাকা পরিশোধ না করার অবস্থায় যেতে হয়েছে, যেখানে ওনার বাচ্চার দুধ কেনার মতো অবস্থা ওনার ছিল না। সেই জায়গাটা থেকে ওনার আজকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, অ্যান্ড ইট ইজ সাকসেসফুলি রান। আমি যতদূর জানি, আমি যতটুকু গল্প শুনেছি, আমি যদি ভুল না করে থাকি, উনি ব্যাংক থেকে কোনো লোনই আজ পর্যন্ত নেননি, যা করেছেন নিজের টাকা দিয়ে করেছেন। এইটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে লোন ছাড়া চালানো, আমিও ছোটোখাটো একটা কোম্পানি চালাই, আমার এই প্রতিষ্ঠানটা লিমিটেড কোম্পানি, এটা ইজ রিয়েলি ডিফিকাল্ট। এবং এটা আসলে নিজের আয় থেকে যারা করতে পারেন তারা দে আর রিয়েলি সাকসেসফুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো কী হলো ভাই, আপনি 8 নম্বর ব্যাচে কথা বলছিলেন এবং 15,000 টাকা পার ব্যাচ, মানে অনেকে তো 2,000 টাকাও করায়, 1500 টাকাও করায়, আপনি সেখানে 15,000 টাকা নিচ্ছেন, এটা তো একটা প্রশ্ন উঠতেই পারে জনগণের। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে কেন নিচ্ছেন না। আমি বলছি দেখেন, একটা কোম্পানিতে যাওয়ার জন্য 3টা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে মেন্টর নিজে কাজ করে কিনা, তার প্রোফাইল আছে কিনা, উনি নিজে বায়ার ডিল করছে কিনা। আমি জীবনে সাজেক যাই নাই, অথচ আমি সাজেকে যাওয়ার রাস্তা বলে দিচ্ছি, যদি সে না যায় আপনি অ্যাক্সিডেন্ট করবেন। এখন আমি কিন্তু নিজে বায়ার মিটিং করি, নিজে ডিল করি। দ্বিতীয়ত হচ্ছে ক্লাসে কোয়ালিটি দেখতে হবে, তৃতীয় হচ্ছে সাপোর্ট সিস্টেম দেখতে হবে। 3টা জিনিসের জন্য আপনি দেখেন আমি আজীবন সাপোর্ট দিই। আমি ওই দিনও একটি প্রোগ্রামে আমি চ্যালেঞ্জ দিছিলাম যে বাংলাদেশে এমন কেউ নেই যে বিনা পয়সা আজীবন সাপোর্ট দেয়। ওই লাইফ টাইম সাপোর্টটা আজীবন দিচ্ছে। এখন আপনার স্টুডেন্ট কতজন বের? আমার এই পর্যন্ত প্রায় 3,000 স্টুডেন্ট বের হয়েছে। 3,000, এবং মার্কেটে প্রায় 1500 প্লাস স্টুডেন্ট কাজ করে, যারা 1500 প্লাস কাজ করে আপনার স্টুডেন্ট? করে আমার স্টুডেন্ট। এবং এখানে আপনার রানিং আছে এখনো প্রায় অনলাইন সহ 500 স্টুডেন্ট রানিং আছে আপনার, যারা শিখতেছে। আপনার নেট ইনকাম কত এখন প্রতি মাসে, কোম্পানি এবং প্লাস আপনার? আমার আলহামদুলিল্লাহ আমি সব মিলাই হচ্ছে 10 লাখ টাকা প্লাস আমার ইনকাম করতে হয়। 10 লাখ অন এভারেজ প্রতি মাসে? অন এভারেজ, এটা বাড়ে কমে, আমি এভারেজ করেছি। এমন আছে আমার 15 লাখ টাকাও মাসে আসে। এই কথা লোকজন বিশ্বাস করছে, আপনার এলাকার লোকজন প্লাস আপনার পরিবারের লোকজন, আপনার ওয়াইফ, যে তার হাজবেন্ড 15 লাখ? কেউ বিশ্বাস করে না, বাট আমার অফিস যখন কেউ ভিজিট করে তখন সে বলে যে এটা তো আরো বেশি হতে পারে, কারণ আমার অফিসটাকে আমি এত ডেকোরেশন করেছি। আমার নিচে হচ্ছে আপনার প্রাইভেট কার, 3য় তলায় আমার অফিস, 9 তলায় আমার বাসা। একটি শহরে এভাবে আপনি লাইফ লিড করছেন, তা আপনি কি মুখের কথায় কি সিরা ভিজবে নাকি? আপনার আমার লাইফ স্টাইল দেখতে হবে। আমি সেলস অফিসার থেকে, যেখানে আমি সাইকেলে করে বাইকে করে আমি অর্ডার কাটতাম, ওই সাইডে আজকে প্রাইভেট কার মেনটেন করছে। আমার অনেক গল্প আছে, যেমন হচ্ছে আপনি বলেন না যে আপনার মানুষের তো একটা সম্পর্ক থাকে। তো আমি যদিও মাদ্রাসায় পড়তাম, বাট আমি আমার জায়গা থেকে একটা মেয়েকে আমার ভালো লাগছিল, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা। তো যখন ওনার বিয়ে শাদির জন্য আসছিল, উনি বলছিল যে আমার তো ইঞ্জিনিয়ার ছেলে পছন্দ, এবং হচ্ছে আমি চাচ্ছি না বিয়ে করতে, এখন প্রেশার দিচ্ছে আমাকে। তো তুমি তো ওয়ালটনে চাকরি করতেছ, মাত্র 20,000 টাকা এসে, তো রিলেশনটা ধরেন 2 বছর ছিল, কোনো ম্যানেজ করা যায় কিনা? মানুষ তো ভালোবাসার জন্য ওই কুড়ি ঘরেও থাকে শুনলাম, তো দেখো না, কারণ আমার পক্ষে সম্ভব না। তখন সে কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। তা আমি তখন ওই জিদ থেকে আরও বেশি করে কাজ করেছি, এবং ভিডিও থেকে শুরু করে নিজেকে এমনভাবে সাজাইছি। মজার বিষয় হচ্ছে ভাইয়া, যে বিগত 7 মাস আগে সে আমাকে মেসেজ দিয়ে বলে যে আপনার সফলতা দেখে খুব ভালো লাগলো। আমি বললাম যে ওই যে বলছিলা ইঞ্জিনিয়ার ছেলের বেতন 40,000 টাকা বলে আমাকে ছেড়ে দিছ, আজকে আমার গাড়ির পিছনে 40,000 টাকা আমি খরচ করি, শুধু একটা প্রাইভেট কারের পিছনে। তো লাইফে আল্লাহ কথায় কাকে নিবে এটা আপনি বুঝতে পারবেন না, এটা আপনি স্ট্রাগল করতে হবে। রাইট, ট্রু। আপনি বলছিলেন যে আপনি কোরআনের হাফেজ, আপনি কি এখন ওটা প্র্যাকটিসে রেখেছেন? আমি প্র্যাকটিসে রেখেছি, এবং এখন যেহেতু অনেকগুলো স্টুডেন্ট ফ্রেশার, প্র্যাকটিসটা একটু কমে যাচ্ছে। তো আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাকে আরো বেশি প্র্যাকটিস করার সুযোগ করে দেয় বা সময় করে দেয়। আসলে আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস, যিনি আমাদের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন, উনি বলছে চাকরি করা যাবে না, তোমাকে চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। রাইট, উদ্যোক্তা হতে হবে। আমি সেই জায়গা থেকে উদ্যোক্তা হয়েছি। আমি সেদিন একটা কথা বলছিলাম আমার ফেসবুকের জায়গাতে, যে আজ এই জেনারেশন জির কথা বলছি আমরা, জেনজি, এরা হচ্ছে সবচেয়ে লাকিয়েস্ট জেনারেশন, কারণ এদের সামনে এত ফ্যাসিলিটি। এই রকম একটা জেনারেশনের যদি ভাগিদার হই এবং সেখানে আমি যদি কন্ট্রিবিউট করতে না পারি, আমি যদি আর্নিং করা বা আমার বেস্ট ক্যাপাবিলিটিস অর্জন করাকে যদি অজুহাত হিসেবে রেখে দেই, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্যবান আর কেউ নাই। 2টো গুণ আজকের এপিসোড থেকে আমি বলবো যে যদি পারেন অ্যাচিভ করার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে, অজুহাত হচ্ছে এমন একটা হাত যেটা দেখা যায় না কিন্তু অত্যন্ত শক্তিশালী। ঠিক আছে, আপনার মধ্যে যদি কোনো অজুহাত থাকে
হ্যাঁ, আপনি হয়তো ওই ভাইয়ের চাইতে বা আমার চাইতে একটু বেশি কঠিন জায়গাতে আছেন, উনি লজিং করেছে তার চেয়ে আপনি হয়তো খারাপ অবস্থায় আছেন। এটা মনে রাখবেন যে আল্লাহ ওনার চাইতেও বড় সফলতা আপনার জন্য রেখেছে। সো আপনি ওটা ওভারকাম করতে পারবেন বলে আল্লাহ আপনাকে টেস্ট করছে, যদি আপনি বিশ্বাসী হন। প্রথম কথা হচ্ছে এটা, সুতরাং কোনো অজুহাত দেওয়া যাবে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, আপনি যদি কোনো কিছুকে আমলে না নেন যে ও সফলতা হয়েছে আর এগুলো তো বলে, এগুলো তো এরকম হয়, এটা তো করে, এটা তো সহজ নাকি, তার মানে আপনি ধরেই নেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে গোল্ডেন টাইমটা আপনি অপচয় করছেন। হ্যাঁ, এবং এই জায়গাটাকে টিউন করাটা খুব জরুরি। আপনি আপনার ব্রেনকে যখন সিগন্যাল দেওয়া শুরু করবেন যে না, এটা সিরিয়াস কেস এবং আমাকে এখান থেকে কিছু করতে হবে, তারপরে দেখবেন অটোমেটিক্যালি পথ খুলে যাচ্ছে। উনি যখন দেয়ালে পিঠ থেকে গেছে এবং যখন মাথায় এনেছে যে আমার বাচ্চার দুধের পয়সা আমাকে জোগাড় করতে হবে, আমাকে গা ঢাকা দিতে হয়েছে বিকজ কোম্পানি আমার কাছ থেকে টাকা পায়, আমার আসলে আর পিছনে যাওয়ার সুযোগ নেই, আমার পেছনের দেয়াল, আমাকে সামনের দিকে এগোতেই হবে, তখন উনি 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করেছে এবং ওনার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। উনি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, এবং এই মাসে 10 লাখ টাকা ইনকাম করা এটা কোনো ফ্যাক্ট না, এমন একটা সময় আসবে উনি মাসে কোটি টাকা ইনকাম করবে। হ্যাঁ, কারণ ওনার সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। আমি ফারুক ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি একাডেমিক্যালি ডিগ্রি পাস করেছেন, মানে ফাজিল পাস করেছেন, এরপরে আপনি আর না, আমি পাশাপাশি হচ্ছে আমি কুমিল্লা প্রাইভেট ভার্সিটি, এটি ভার্সিটিতে আমি সিএসসি করতেছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, অসম্ভব সুন্দর একটা গল্প, উদ্যোক্তা হন।